কুঝিকঝিক চলছে গাড়ি, যাচ্ছে গাড়ি মামার বাড়ি। কাটোয়া থেকে বলগোনা, এটুকু পথ আনাগোনা। গাড়ি এমন ছুটছে জোরে, উঠছি নামছি ফেলছি ধরে। মিটার গেজ লাইন পাতা, ভারতীয় রেল খুলছে খাতা। নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন অতিথি যিনি পেশায় একটি ফার্মে কর্মরত হলেও তাকে আমরা চিনি ছড়াকার হিসাবে। তার ছড়ার ছন্দ বিভিন্ন বয়সের মানুষকে মুগ্ধ করেছে সবসময়। নমস্কার, দেবব্রত মজুমদারকে আমরা ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। প্রথমেই যে প্রশ্নটা করব, প্রফেশন সামলে কাজ সামলে লেখালেখিটা কিভাবে চালিয়ে যাচ্ছেন? এই লেখালেখিটা আসলে একটুখানি বলি তাহলে, লেখালেখি আমার একটা নেশা। অতএব এর জন্য ঠিক আমি সময় বের করে নিই। যেমন আগে যেমন একটা সকালে বা বিকেলে লিখতাম, এখন বাড়ির পথে যেতে যে 1-1.5 ঘন্টা সময় লাগে, সেই সময়টা আমি এই লেখার দিকেই নজর দিই এবং ভাবনার মধ্যেই থাকি। এটা এখন মোবাইলের যুগে আরও লিখতে সুবিধা হয়ে গেছে, মোবাইলের ওপরই আমি লিখতে শুরু করি আর কি। লেখালেখির শুরুটা কিভাবে, প্রথম কিভাবে লেখা শুরু হয়? প্রথমে তো আমার মায়ের কথা প্রথমেই বলতে হয়। আমার বাড়িতে প্রতিদিনই আগে কাগজ আসতো, ছোট্টবেলা থেকেই দেখতাম। তখন যুগান্তর ছিল, শব্দগুলো ছিল তখন, শব্দ তরঙ্গ, শব্দ শব্দমালা, এইগুলো মা করতেন। আর আমি মায়ের সঙ্গে সঙ্গে বসে বসে শব্দ স্টক করতাম। মা খুব ভালো ছন্দ কথা বলতেন। সেই থেকেই আমার মনে হয় যে বাহ, কী সুন্দর মা কথা বলে। সেটাকেই স্মরণ করে এসে 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 যখন 9-10-এ পড়ি, তখন থেকেই আমি ছন্দ সম্বন্ধে একটু আমার ধ্যান ধারণা ছিল। তারপরে অনেক স্কুল ম্যাগাজিনে অনেক লেখা দিয়েছি, কলেজেও দিয়েছি। তারপরে অনেক দিন বন্ধ হয়ে যায় কাজের চাপে। আবার করোনার পর থেকে আমি আবার নতুন করে আবার সেই প্রেরণা পেয়ে যাই আমাদের সহ বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, দেবব্রত বাবুর যেটা ইউএসপি সেটা কিন্তু হচ্ছে ছড়া, কবিতা নয়। একদম অসাধারণ ছন্দে মেলানো ছড়া। তো এই যে ছড়া আর কবিতা, এটার যে বেসিক ডিফারেন্সটা, সেটা কিন্তু অনেকেই এখনো প্রপারলি বুঝতে পারে না। এটা যদি একটু দর্শকদের বুঝিয়ে দেন। ছড়া হচ্ছে, আমি যে কথাটা বলবো ছন্দে ছন্দে বলবো। ছন্দ ছড়ার মধ্যে অবশ্যই ছন্দ থাকবে, আর ছন্দের মিল থাকবে, মিলটা থাকবেই। কবিতার মধ্যে মিল না হলেও কিছু এসে যায় না, বরঞ্চ খুব কম অমিল হয়, খুব কম মিলই হয়। কিন্তু ছড়ার মধ্যে ছন্দ এবং তাল এবং মিল, এই তিনটে জিনিস থাকতেই হবে ছড়াতে। আর যা বক্তব্য রাখছি এবং বার্তা যেন একটা কিছু দিই, সেটা যেন মানে সমাজে গ্রহণযোগ্য হয়, এমন একটা বার্তাও থাকে ছড়ার মধ্যেই। আচ্ছা, লেখালেখি জীবনে এমন কোনো মাইলস্টোন আছে, মানে এমন কোনো ছোট ঘটনা যেটা হয়তো লেখার ধাঁচটাকে অনেকটা পাল্টে দিল বা লেখালেখি নিয়ে চিন্তা ভাবনাকে অনেকটা পাল্টে দিল? হ্যাঁ, এ ব্যাপারে তো অনেকটাই এগিয়েছি। আন্তর্জাতিক সাহিত্য নিকেতন কুষ্টিয়া বাংলাদেশের সঙ্গে আমি যুক্ত হয়ে, এরা কি করে, এরা আমার যেগুলো ভুল ত্রুটি যেগুলো হতো, সেগুলো এরা আমাকে অনেকবার করে ধরে শিখিয়ে দিয়েছেন, যেটা আমি আর খুব একটা অন্যান্য পত্রিকাগুলোর মধ্যে অত দেখি না, রেকটিফাই করে দেওয়ার সুযোগগুলো। কিন্তু এরা খুব সেটা করেছে এবং সে থেকে আমি প্রচুর প্রচুর এগিয়ে গেছি লেখা নিয়ে। আর নিয়মিত আমাদের একটা করে আইটেম দেয়, আর আমরা তার উপরে বেশ করে লেখাটা দিই। অবশ্যই সেগুলো ছন্দ থাকবে, মিল থাকবে সেগুলো। আচ্ছা, কুষ্টিয়ার কথা শুনলাম, আপনার মায়ের থেকে একটু ইন্সপিরেশন আসার বিষয়টাও শুনলাম। এছাড়া জীবনে কি এমন কোনো বিশেষ মানুষ রয়েছেন যাদের সান্নিধ্যে এসে লেখালেখির চর্চাটা অনেকটা অন্যরকম হয়ে গেছে, বা যাদের প্রতি একটা আলাদাই লেখালেখির ব্যাপারে তাদের সাথে একটা আলাদাই যোগ হয়ে গেছে? হ্যাঁ, এটা সম্বন্ধেও বলি। আমার পাশের শহর হচ্ছে, আমি শেওড়াফুলি নিবাসী, কিন্তু আমার পাশের শহরই হচ্ছে শ্রীরামপুর। শ্রীরামপুরে আমার ঐকতান বলে একটা সংস্থার সঙ্গে যখনই যুক্ত হতে পেরেছি বা ওদের সঙ্গে যখন সদস্য হয়েছি, তখন থেকেই দেখি এখানে একটা সাংস্কৃতিক পরিবেশ এবং সকলেরটা সকলকে সুযোগ দেওয়া এবং মিল, সকলেরটা আগ্রহ করে শোনার যে একটা প্রবণতা দেখেছি, সেটাতে আমি অনেক প্রেরণা পেয়েছি যে আমার লেখাও অন্যজনা শুনছে, পড়ছে। সে থেকে আরও বেশি, আরও অন্যান্য লোকের লেখাগুলো শুনতে পাচ্ছি। তিনি আমার থেকেও অনেকজন ভালো লিখছেন, সেই লেখার দিকেও আমি অনেকটা এগিয়ে গেছি।
আর এছাড়াও আরেকজনা বলি, ওখানকার একজন বিশিষ্ট মানুষ শ্রী বসুমিত্র মজুমদার, তিনিও খুব গুণী মানুষ, তিনি রবীন্দ্র গবেষক, নজরুল গবেষক, তার সান্নিধ্য পেয়েও আমার অনেক লেখাটা উন্নতি হয়েছে। আচ্ছা, এই শ্রীরামপুরে ঐকতানের কথা যখন উঠলো, সেই প্রসঙ্গে দর্শকদের একটা ছোট তথ্য জানিয়ে রাখি। হুগলি জেলার সবচেয়ে পুরনো যে লিটল ম্যাগাজিনগুলো আজও বেঁচে রয়েছে, তাদের মধ্যে কিন্তু একটা অন্যতম নাম হচ্ছে ঐকতান। আর ঐকতানের সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় যেটা, তিনি হচ্ছেন ঐকতানের সম্পাদক। তিনি 100 পেরিয়ে গেছেন, এখনো তিনি সম্পাদকের পদে, সম্পাদকের সমস্ত কাজ নিপুণ হস্তে কিন্তু পরিচালনা করে যাচ্ছেন, যেটা সত্যি মানে একটা অন্যরকম চিত্র সচরাচর দেখা যায় না। বছরে 4 থেকে 6টা উপন্যাস লেখেন এখনো প্রত্যেক বছর, এবং মানে ওনার প্রত্যেকটা উপন্যাস থেকে কিন্তু অদ্ভুত কিছু বেশ, সেটা ইতিহাস হোক বা একটা প্রপার একটা সোশিওলজির বেশ অসাধারণ ধারণা পাওয়া যায়। হ্যাঁ, এই 101 বছর বয়সে সহজতে লেখা এরকম মানুষ আমার চোখে আপাতত শুনিনি। কেউ হয়তো জানেন অন্যজনকে দিয়ে লেখায়, কিন্তু শচীনবাবু মানে সদ্য শচীনবাবু নিজে হাতে লেখেন এবং নিজে কালেকশন করেন, নিজে দেখেন তারপরে। এবং আমাদের এই শোয়ের নাম এক পেশা ভিন্ন নেশা, সেখানে এই যে শচীনবাবুর কথা উঠলো, আমারও বেশ হাতে খড়ি ওনার হাত ধরে, আর ওনার যখন উঠলোই এতটা কথা না বললে নয়, তিনিও কিন্তু মানে এই শোয়ে আলোচনা করার মতোই একজন ব্যক্তি। অ্যাকচুয়ালি তিনি কেমিস্ট্রির প্রফেসর, আর এইদিকে এতগুলো মানুষের বটবৃক্ষ হয়ে তাদেরকে সাহিত্য চর্চা শিখিয়ে চলেছেন। আচ্ছা, আপনার প্রথম ছাপা বই মানে একক বই কবে আসছে? আমার প্রথম ছাপার বই হয়েছিল 2022 সালে, বইমেলাতে প্রকাশ হয়েছিল একক। হ্যাঁ, সেটা ছিল লিখতে লিখতে ছড়া। আচ্ছা, এখান থেকে একটা ছড়া আমরা শুনবো। এ ভুবনে যত কথা মিষ্টি মধুর আছে, সবার থেকে মায়ের কথা শ্রেষ্ঠ আমার কাছে। মায়ের কোলে জন্ম নিয়ে প্রথম দেখি আলো, শত দুঃখ কষ্ট সহে ছেলেই রাখেন ভালো। মায়ের কাছে বলতে শেখা, চলতে শেখা শুরু, সকল পাঠের পথটি দেখান প্রথম শিক্ষা গুরু। সত্য পথে চলতে শেখান ন্যায়ের পথটি ধরে, সকল কাজে তাহার আশিস থাকে মাথার পরে। মায়ের স্নেহ লালন পালন হই যে মোরা বড়, মায়ের থেকে বড় আপন নেই তো কোথাও কারো। অসাধারণ। আচ্ছা, এই যে বইমেলার কথা উঠলো, বই প্রকাশের কথা উঠলো, এই নিয়ে একটা প্রশ্ন। কলকাতা বইমেলায় একজন লেখককে তার পাঠকদের থেকে কতখানি অ্যাপ্রিসিয়েশন পাওয়া যাচ্ছে এবং কতখানি ফাইন্যান্সিয়াল সাপোর্ট, অর্থাৎ বই বিক্রির বিষয়টা কতটা পাওয়া যাচ্ছে? এটা যেমন এক একটা বইমেলাতে গিয়ে দেখেছি এক একটা রকমভাবে এক একজনা হয়। যেমন কোনো পাবলিশার্স বলেন লেখককে যে আপনাকে 100 কপি বই ছাপাতে হবে, তার জন্য একটা আর্থিক বড় একটা চাপ, অনেক লেখক লিখতে পারেন না। আবার আমাদেরকে কোনো কোনো প্রকাশক আছেন, তারা বলেন যে না, আপনি যতটুকুনি পারবেন ততটুকুনি করুন, এরপরে যেটা হবে আমরা আপনার কাছে 30% বা 60% আপনাকে ছেড়ে দিতে হবে, 30% আপনাকে রয়্যালিটি দেবো। এই হিসেবে আমরাও সেই রকম হিসেবেই আমরা এই বইগুলো ছাপিয়েছি। আমার প্রথমে আমি 25 কপি নিয়েছি, যেটা আমার সাধ্যের মধ্যে পড়েছে। এইবার তারপরে আমার যে বইগুলো একবার শেষ হয়ে গেছে, যেমন এই প্রথম বইগুলো শেষ হয়ে গেছিলো, তারপরে এগুলো ওনারা ছাপিয়েছেন, এবার সেটার আমি পুরো দাম, আমাকে পয়সা দিতে হয়নি, ওনারা আবার প্রিন্ট বের করে ওরা ছাপিয়েছে এবং তার থেকে আমি কিছুটা মাত্র রয়্যালিটি পেয়েছি। ফেসবুক খুললেই মোটামুটি কিন্তু বইমেলার আগে পরে একটা বিষয় খুব চোখে পড়ে, সেটা হচ্ছে লেখক ভার্সেস প্রকাশক। মানে কোথাও গিয়ে প্রকাশকরা লেখকদের প্রপার রয়্যালটি দিচ্ছেন না এবং লেখকরা প্রকাশকদের কাজ নিয়ে সন্তুষ্ট নয়। এই রকম খারাপ সিচুয়েশনের মধ্যে কি কখনো পড়েছেন, এরকম কোনো অভিজ্ঞতা? না, আমাদের তো আর সেই জায়গাটা নেই। আমি প্রথমে 4000 টাকা দিয়ে আমি হয়তো 25 কপি বই ছাপালাম, 25 কপি। এবার তো আর আমার দায়িত্ব নেই, 25 কপির যা দাম হয় সেটা আমি বইটা আমি নিজেই নিয়ে চলে এলাম। এখানে আমার আর তার সঙ্গে কোনো রকম আর কোনো ওদের দিচ্ছে না বা কিছু না, এরকম না। এরপরে ও যদি আবার সেটার ডিমান্ড হলো, ওরা যদি ছাপায় আমাকে বলে যে আমি আবার আপনার জন্য 25 কপি আমি আবার ছাপাচ্ছি বা 30 কপি ছাপাচ্ছি, তখন যেটুকুনি টাকা হবে সেটুকুনি আপনাকে আমি পরে দিয়ে দেবো।
সেখানে আমি যেটা পাবো ব্যাপক ব্যাস সেটাই তো ওনারকে, সেটা আমার অন ফেথ। এবার 25 কপি ছাড়াচ্ছেন না 50 কপি ছাপাচ্ছেন, সেটা আমাদের মতন ছোট ছোট লেখকরা ওইটা নিয়ে আর আমরা মাথা ঘামাই না। তবে বিক্রি বাটা বইমেলায় মোটামুটি খুবই চলছে। ভালো হয়। খুবই ভালো। আর পাঠকদের থেকে রিয়াকশনটা কেমন? পাঠকদের থেকে রিয়াকশন তো দেখি, ওরা তো যেটুকুনি বই মেলাতে বলছে, অন্যান্য বই মেলাতেও দেখেছি, শ্রীরামপুরে বই মেলাতেও আমরা দেখেছি, পাঠকরা খুবই আগ্রহ সহকারেই বই দেখে এবং নিত্য নতুন এবং পুরনো লোকদের তো বই, তো যারা নাম করা লোক তাদের থেকে তো নিশ্চয়ই বইগুলো বিক্রি হয় এবং আমাদের বইগুলো তারা যথেষ্ট পরিমাণ কেনে। আপনার যে ছড়াগুলো মূলত কোন বয়সের লোককে সবচেয়ে বেশি পড়তে দেখছেন? বাচ্চাদের নাকি একটু বয়সীদের? এখন তো দেখি বাচ্চাদের যখন লিখি, সেটা যেমন আমার অনেকগুলো পাবলিশার্স থেকে আমার বইগুলো খণ্ড খণ্ড, আমি এখন একক বই মানে মাত্র আমার 3খানা বেরিয়েছে, এবার আর 1খানা বেরোবে পুজোর মধ্যেই। আর আমি বেশিরভাগ যেমন ছোটদের পাতা, এই সমর পাল বের করেন, প্রকাশক সমর পাল, কলেজ স্ট্রিট থেকে। ছোটদের পাতায় কি আছে, সব বাচ্চাদের জন্যই ওনারা করেন, সেই জন্যে ওখানে ছোটদের জন্য যায়। আবার যেমন কোনো কোনো মানুষ আছে ভূতের ছড়া, আমি সেই ভূত অদ্ভুতরে বা আমাদের ওখানেও একজন আছে ভূতের সব পত্রিকা বের করেন, সেখানে আমি ভূতেদের নিয়ে লিখি। আবার বড়দের জন্যও যারা চান, সেখানে বড়দের জন্য আমার কিছু কিছু ঠাকুর দেবতা আধ্যাত্মিক, যেমন এতেও আমাদের শ্রীরামপুরেও একটা ইয়ে চলে, সেখানে আমাকে লিখতে হয়, সেটা সব আধ্যাত্মিক নিয়ে যারা বয়স্ক মানুষরা আছেন সেটার নিয়েও লিখি। আপনি কোন জনারটার লেখাটা সবচেয়ে বেশি নিজে এনজয় করেন? আমার মনে হয় যে কিছু সমাজে বার্তা যাক, কিছু বার্তা যাক, এরকম ধরনেরটাই আমার বেশি ভাল লাগে। বা যেগুলো দেখি খুব কষ্ট, যেমন একটা দেখি মহিলাদের, তারা কাজ করেন, সব কিছু আছে, কিন্তু নিজেদের যেন স্বাধীনতা হারিয়ে ফেলছে, তারা মুখে না বললেও যেন মনে হয় তারা স্বাধীনতা হারিয়ে ফেলছে। সেরকমভাবে একটা লিখেছি ডিভোর্স, মহিলাদের জন্য। তবে আপনার কাছে অনুরোধ থাকলো এই একটা কবিতা শোনানোর জন্য। মহামান্য বিচারক, রাখি মোর আবেদন, বিবাহ বিচ্ছেদ চাই এই নিবেদন। স্বামী সযত্নে আমায় ঠকাচ্ছেন নিত্য, মনোকষ্টে ভুগি রাগে জলে পিত্ত। বিচারক বলেন, বলুন কথা স্পষ্ট, স্বামীর কোন ব্যবহারে হয়েছেন রুষ্ট? আপনার প্রতি অবহেলা কিংবা পরকিয়া, হোটেলেতে রাত্রিবাস আপনারে বাদ দিয়া। ধর্মবতার সে মুরদ নেই তার, সংসারে তিনি যত্নবান আমি মণিহার। বহুদিন প্রেম করে হয়েছিল বিয়ে, কোনো সন্দেহ নেই ভালোবাসা নিয়ে। উৎসুক বিচারপতি, কেন ডিভোর্স চান, কি অশান্তির জন্য বিচ্ছেদেতে যান? হাত খরচের টাকা নিয়মিত চাই, উপার্জনই আমি সে চিন্তা নাই। সংসারী হয়ে মোর স্বাধীনতা হারায়, গিন্নির কর্তব্য পালন বিবেক তাড়ায়। মহামান্য আবেদন মোর, বাঁচি যতদিন সকল কর্তব্য ছেড়ে থাকিব স্বাধীন। আচ্ছা, এই ভূত প্রেত নিয়ে যে লেখার কথা এক্ষুনি উঠলো, এইটা নিয়ে একটা মাথায় প্রশ্ন জাগছে। বর্তমানে কিন্তু কলকাতার সে লেখালেখি থেকে শুরু করে হোক, বাংলা লেখালেখি থেকে ইভেন বাংলা পডকাস্ট অব্দি সব জায়গায় ভূত প্রেত নিয়ে প্রচন্ড লেভেলে একটা চর্চা হচ্ছে। আর বাংলার ভূত প্রেতদের কিন্তু গল্প অনেক পুরনো। তো এরম কোনো পার্টিকুলার ভূতের ক্যারেক্টার আছে যেটা আপনার খুব পছন্দ, মানে এই ধরনের ভূতটা নিয়ে একটু লিখতে বেশি ভালো লাগে? ভূতেদের নিয়ে তো অনেক রকমই লেখা আছে, যেমন কেউ ভূত নিয়ে গবেষণা করে, আবার কেউ ভূতের নানান রকম ভূতের মনে মনে ভাবে যে এই রকম ভূত বোধহয় আছে। ভূত নিয়ে ভূতবাবু গবেষণা করেছেন, মোটা মোটা কত বই দিনরাত পড়েছেন। আশেপাশে মারা গেলে হিসেবেতে লিখেছেন, মারা গেল কোন ধাতে বই পড়ে শিখেছেন। আঘাতে সাধারণ যাই কিছু হোক না, সেখানেই যাবে ভূত, ভুল নয় শোক না। হোক না গলায় দড়ি কিংবা জলেতে ডুব, লিখে চলে খসাখস মন দিয়ে লেখে খুব। টেনে কাটা শুনলেই
হয়ে যান ব্যস্ত, ফরেনসিকের কাতা যেন তাদের তাতে ন্যস্ত। বুড়ো বুড়ি কেউ যদি মারা যায় হাঁপানির, বই খুলে দেখা নেয় পরিভাষা জাপানির। খুনো খুনি মারামারি মরে যদি করে দুম, ছুটে যান তাড়াতাড়ি কেহ যদি করে গুম। মারা গেছেন হৃদরোগে, ছিল না কোনো খুঁত, মারা গেলে হবে ভূত, জানেছে তো সবজন, কোনো ভূত হবে সেটা নেই জানে কোনো বাছাধন। ভূতদের ডায়েরিতে ভূতেদের আছে খোঁজ, রকমারি ভূত কথা লিখে যান রোজ রোজ। সেটা খুবই মজার। আচ্ছা, এই অনেক রকমের ছড়ার কথা হলো, আর তার মাঝখানে শিশুদের কথাটা উঠে এলো। ছড়া এলে সবসময় শিশুদের কথাটা সবার আগে মাথায় আসে। হ্যাঁ, এই প্রসঙ্গে আমার দুটো প্রশ্ন। এক নম্বর হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে এই স্মার্টফোনের যুগে, টেকনোলজির যুগে বাচ্চাদের মধ্যে ছড়া পড়ার আগ্রহ কতটা দেখতে পাচ্ছেন? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বাচ্চারা তারা নিজেরা এই ছড়া লেখার মধ্যে কতটা অংশগ্রহণ করছে? অ্যাকচুয়ালি বাস্তব সত্য কথা হচ্ছে, আগে আমরা ছড়া শুনতাম, শিখতাম ঠাম্মার কাছে। আগে একটা ঠাম্মা ছিল সবারই বাড়িতে, মানে বাবার মা। এখন সেই জায়গাটা আমাদের হারিয়ে গেছে। রূপকথার গল্প অনেকজনাই আর শুনতে পায় না, সত্যি সত্যি পায় না। তার ফলে সেই পরীদের কথা, রূপকথার কথা, ব্যঙ্গমা ব্যঙ্গমের কথা এখন আর সে জায়গাটা এখন হারিয়ে যাচ্ছে। যার ফলে ওরা এখন ওই মোবাইলের যুগে নানান রকম গেম টেম এইসব নিয়ে পড়ে আছে। বাচ্চাদের মুখে আর মুখে মুখে ছড়া কাটতে আর দেখা যায় না। যার ফলে এখন আমরা এটা অনেকটা হারিয়েই ফেলছি। বাচ্চাদেরকে আমরা খুব মানে ওই আছে যেমন এই কোনখানটা আমার ব্যথা লেগেছে ঠাম্মাকে নিয়ে একটা লিখেছি, সেটা একটা বলি, তারপরে আমি বাচ্চাদের কিরম ধরনের ছড়া হলে ভাল লাগতো সেটা বলবো। বাঁশ বাগানের পাতার ফাঁকে চাঁদটি যখন হেলে, ঠাম্মা আমায় গল্প বলতো কাছে শুতে গেলে। ব্যঙ্গমা আর ব্যঙ্গমীদের কোথায় ছিল বাসা, চাঁদের বুড়ি জ্যোৎস্না মেখে চরকা চালায় খাসা। এক পক্ষীরাজ ঘোড়ায় চেপে রাজার কুমার এসে, ফুলপরীরা নানান কথা বলতো হেসে হেসে। আমার ঠাম্মা আজ বেঁচে নেই, গেছেন স্বর্গে পারি, এমন গল্প আর শুনি না, দুঃখ তো তাই ভারী। এআই যুগে সমান তালে ঠাম্মাকে কেউ চায় না, রূপকথা সব যায় হারিয়ে, সময় নষ্ট, তাই না? বেশ। বাচ্চারা তারা নিজেরা ছড়া লেখাতে কতখানি তাদের পার্টিসিপেট দেখতে পাচ্ছেন? খুব কম। এখন বাচ্চাদের মুখে মুখে ছড়া কাটাও, যেমন ছড়ার বই এরা খুব কম পায়, বিশেষ করে বাংলা ছড়া। ইংরাজিতে যারা ইংলিশ মিডিয়ামে পড়া তারা দু চারটে বলে, কিন্তু এখন বাংলায় ছড়া বলা, বাংলায় ছড়া ওই করা, সেগুলো তাদের কাছে সময়টা কি নাকি নষ্ট হয়ে যাচ্ছে, খুব কম। তারা সেই সময় তো আঁকা জোঁকা নাহলে কম্পিউটারে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে। রূপকথা জিনিসটা বাচ্চাদের কাছ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এটা আমার তো বারে বারে আমি যেটুকুনি দেখি বাচ্চাদেরকে। আগে একটা ছেলেকে বলতাম একটা ছড়া বল না, এখন তেমন সেটা বলতেই পারে না, বলে মা কি রাইম বলবো বলো না। এই রাইমস বলতে তারা জানে যে জ্যাক অ্যান্ড জিল, নাহলে ওই, কিন্তু ওই চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে, এইসব গুলো আস্তে আস্তে আমাদের বাংলা ভাষায় হারিয়ে যাচ্ছে। তো একদম বাচ্চাদের জন্য লেখা একটা ছড়া যদি শুনতে পাই। চড়াই খোকা, চড়াই খোকা মানে ছোট চড়াই। চড়াই খোকা বড়াই করে বলল তার মাকে, ক্ষেতের থেকে ধানের শীষ এনে রেখেছি তাকে। মা বলল বেশ করেছো, এমনি এনো রোজ, অসময়ে লাগবে কাজে তখন হবে ভোজ। এরকম। জলার মধ্যে দাঁড়িয়ে বকের লাগলো ভীষণ ঠান্ডা, শিয়াল এসে বলল ভায়া গেল গোটা আন্ডা। আস্ত আন্ডা আটকে গলায় বকটা গেল মরে, শিয়াল ভায়া বককে খেলো ভীষণ মজা করে। এই যে বাচ্চাদের নিয়ে যে বেশ মজার ছড়াগুলো। আচ্ছা, তবে এবার একটু একটা অন্যরকম প্রশ্ন করব। সেটা হচ্ছে, এই সোশ্যাল মিডিয়ার যুগে
একজন লেখক, একজন কবি বা ছড়াকার যাই হোক, যিনি সাহিত্য চর্চা করছেন, সোশ্যাল মিডিয়া তাকে কতটা এক্সট্রা অপরচুনিটি এনে দিচ্ছে? দিচ্ছে। যেমন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ার জন্যই আজ আমরা ফেসবুকে আমাদের লেখা আগে কে পড়তো, এখন আমার লেখা যখনই আমি ছাড়ি ফেসবুকে, যিনি বাংলাদেশে থাকছেন, যিনি পাকিস্তানে থাকছেন, যিনি সিঙ্গাপুরে থাকছেন, যিনি অস্ট্রেলিয়ায় থাকছেন, আমেরিকায় থাকছেন, রাশিয়ায় থাকছেন, তারা প্রত্যেকেই আমার ছড়া পড়তে পাচ্ছে। এবং একটা ছড়া ছাড়লে অন্তত দেখি 150 থেকে 200 লাইক পাচ্ছি, 100 জনের ওপর কমেন্ট দিচ্ছে। এই রকম ধরনের যে এই যে আমার লেখা আরো মানে যাচ্ছে, তারা পড়ছে, বেশ একটা অ্যাপ্রিসিয়েশনের খুব জায়গা খুব হয়ে খুব যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়ার জন্যই হয়েছে। এবং এদিনও একটা আমরা বৃহৎ গ্রন্থ একটা বেরিয়েছে, আমার হাতে কালকে আসবে। সেটা হচ্ছে 2025 জনের কবি নিয়ে বিশ্বের বৃহত্তম কবি একটা গ্রন্থ বেরিয়েছে। সে তো আমি আছি 633 নম্বরে, 2025 জনের মধ্যে আমার 638 নম্বরে আমার নামটা আছে। এটা গিনেস বুকে বইটা উঠেছে। আচ্ছা, এটা হ্যাঁ খুব ভালো খবর। এটা হ্যাঁ, এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা এই সুযোগগুলো পেয়েছি বা জানতে পারছি এইসব জায়গাগুলো দিলে পরে এখানে হতে পারে। বা এই সোশ্যাল মিডিয়ার জন্য এখন লেখককে বাড়ি গিয়ে পৌঁছাতে হয় না, তার বাড়িতে গিয়ে পাণ্ডুলিপিটা এখন আমরা সঙ্গে সঙ্গে লিখে আমরা হোয়াটসঅ্যাপে বা মেল করে দিচ্ছি, তারা মনোনীত হলে পরে আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছে। এটা তো সোশ্যাল মিডিয়ার মানে কি বলবো, খুব ভালো এটা একটা দিক। এবং আমাদের মতন লেখকরা এটা সুযোগ পেয়েছে। কোথাও না গিয়ে আমি উত্তর দিনাজপুরেও লেখা দিচ্ছি, কোচবিহারেও লেখা দিচ্ছি, আবার কলকাতাতেও দিচ্ছি, বাংলাদেশে দিচ্ছি। একটা কবিতা বেরোয় আমার প্যারিস থেকে, ওখান থেকেও আমাদের ওখানে যারা বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করে, সেখানে আমার লেখা হচ্ছে, প্রকাশ হচ্ছে। এটাই ভাল লাগছে। অনেক ধন্যবাদ। আমরা বেশ কবিতার ভাষাতত্ত্ব থেকে শুরু করে আজকের যুগে দাঁড়িয়ে কবিতার প্রাসঙ্গিকতা, সোশ্যাল মিডিয়া কবিতাকে কতটা জায়গা দিচ্ছে, এরম অনেকখানি এরিয়া নিয়েই আলোচনা করলাম। আর তবে এটুকু বোঝা গেল, কবিতা এমন একটা জিনিস, তার হয়তো মাধ্যম পাল্টাতে পারে, তা হয়তো ওই ছবি দেওয়া ছড়ার বইয়ের পাতা থেকে সোশ্যাল মিডিয়ার ওয়ালে উঠে আসতে পারে, কিন্তু কবিতা আর ছন্দ এরা কখনো হারিয়ে যাবে না। আজকের মতো আমাদের এই বিশেষ অনুষ্ঠান এই পর্যন্তই। ছন্দে ছন্দে অনেক বেলা হলো। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার। নমস্কার।